আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা হিসাব বিজ্ঞানের 7 নম্বর অধ্যায়ের খতিয়ান নিয়ে আজকে এমসিকিউ আলোচনা করব। তো খতিয়ানে আমি আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। ঠিক আছে, আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবে। তো আমি ক্লাসে প্রায় 100+ এমসিকিউ আলোচনা করব, তো ক্লাসটা একটু লং হতে পারে, তোমরা একটু ধৈর্য সহকারে সবগুলো এমসিকিউ কমপ্লিট করবা। ওকে, তো দেখো প্রথম এমসিকিউটা বলা আছে বিডি। আমরা ব্যালেন্স বিডি বা সিডি লিখি, তাই না? ব্যালেন্স বিডি বা সিডি, এটার মানে কি? বিডির অর্থ হলো ব্রড ডাউন আর সিডির অর্থ হলো ক্যারিড ডাউন। ঠিক আছে, ব্রড ডাউন হলো ওপর থেকে আনিত। ব্রড ডাউন শব্দের অর্থ হলো ওপর থেকে আনিত, নিচে নিতেও হবে না, পেছনে আনিত হবে না, সম্মুখে নিতে হবে না। এই জিনিসটা আমার বারবার খটকা লাগতো। আমি আমার স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন আমি এই জিনিসটাকে বারবার ভুল করতাম যে কোনটা হবে, ওপর থেকে নিচে না নিত নাকি না নিচ ওপর থেকে আনিত বা পেছন থেকে আনিত, এইগুলো মনে হয় চারটাই হবে। তো বিডি মানে ওপর থেকে আনিত। আর এগুলো মনে রাখবা, ঠিক আছে? জনাব মাহি একজন সফল ব্যবসায়ী, তার সকল লেনদেন হিসাবের পাকা বইতে সংরক্ষণ করেন। নিচের একটি ব্যাংক হিসাব দেখানো হলো। তো এই যে হিসাবটা দেওয়া রয়েছে, এটি ব্যাংক হিসাব দেওয়া রয়েছে। তো জানুয়ারি 1 তারিখে বলা আছে ব্যালেন্স বিডি, ডেবিটে দেওয়া আছে 15,000 টাকা। ওকে, এরপরে বিবরণে দেওয়া আছে রায়হান, দ্যাটস মিন টাকা দেওয়া আছে ডেবিটে, দ্যাটস মিন রায়হান হিসাব ক্রেডিট হবে আর ব্যাংক হিসাব ডেবিট হবে, তাই না? এটা লেনদেনটা ব্যাংক হিসাব ডেবিট, রায়হান হিসাব ক্রেডিট। তো এইটা যেহেতু ডেবিট রয়েছে 90,000 টাকা, এই 90,000 টাকা এটার সাথে যোগ হবে, ডেবিট জেরের সাথে যোগ হবে। এরপর 12 তারিখে বলা আছে উত্তোলন, ব্যাংক হিসাব ক্রেডিট দেওয়া আছে। তাহলে ব্যাংক থেকে টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট কিন্তু উত্তোলন হিসাব ডেবিট, তাহলে এটা লেনদেনে জাবেদার ছিল। তো এটা যেহেতু ক্রেডিট, অবশ্যই জের থেকে বিয়োগ হবে। এরপর ক্রয় হিসাব দেওয়া রয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট দেওয়া রয়েছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ধরে নিয়েছি, ক্রয় হিসাব ডেবিট হবে তাইলে। ঠিক আছে, তো এটা মাইনাস করতে হবে। প্রশ্ন বলেছে যে এটা 28 তারিখ হবে। আমি এখানে যে বলা আছে যে 28 তারিখে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত কত টাকা তা নির্ণয় করো। তো 28 তারিখে যে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, এই যে 15,000 টাকার সাথে আমি এই 9,000 টাকা যোগ করবো, এটা 9,000 টাকা হবে, বুঝছো? এটা 9,000 টাকা। আচ্ছা, 15,000 টাকার সাথে 9,000 টাকা যখন যোগ করব, তখন এখানে আমার 9,000 টাকা হলো কিনা আসলে এটা। আচ্ছা হ্যাঁ, 9,000 টাকা। তো 15,000 টাকার সাথে যেহেতু এটা ডেবিট জের, পরেরটাও ডেবিট থেকে আসতেছে, একই দিক থেকে আসলে যোগ হবে, বিপরীত দিক থেকে আসলে ক্রেডিট বিয়োগ হবে। তাইলে ডেবিট জের যোগ হবে, ডেবিট যোগ হবে। এখন ডেবিট ক্রেডিট কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 15-র সাথে 9 যোগ করলে কত হবে? 24। আমি জের নাটটা নামাই দিতেছি এখানে, 24, তাই না? এরপর ক্রেডিট থেকে আসতেছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে অবশ্যই। 24 থেকে 10,000 বিয়োগ করলে 14,000 হবে, তাই না? এর পরেরটাও ক্রেডিট থেকে আসতেছে, তো ক্রেডিট থেকে আসলো কত? 17,000। তো 14,000 থেকে 17,000 বিয়োগ করলে হয় -3,000। তো মাইনাস যখন হবে তখন পরের ঘরে চলে যাবে। তাইলে এখানে ক্রেডিট জের হয়ে গেল কত? এখানে ক্রেডিট জের হয়ে গেল তোমার 3,000 টাকা। তাইলে এটা অ্যান্সার হবে 3,000 টাকা ক্রেডিট জের। ওকে, এরপরে কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়? কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়? করিম, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সহকারী খতিয়ান খোলা হয়। ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, এগুলোর নামে সহকারী খতিয়ান খোলা হয় না, কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সহকারী খতিয়ান খোলা হয়। আর সহকারী খতিয়ান করতে হয় দেনাদার এবং পাওনাদারকে নিয়ে, বুঝতে পারছো? সাধারণত কোনটি ডেবিট ব্যালেন্স হয়? দেনাদার ডেবিট ব্যালেন্স। আমরা জানি বিক্রয় হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু দেনাদার হিসাব ডেবিট, তাহলে দেনাদার হবে। হিসাবে ক্রেডিট দিকে যোগফল ডেবিট দিকে অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করে? ক্রেডিট দিকে যোগফল ডেবিট দিকের অপেক্ষা বেশি হবে, তাইলে ব্যালেন্স বিডিটা কোন পাশে লিখবো? ব্যালেন্স সিডিটা লিখবো ডেবিট পাশে, তাই না? আর যেদিকে বেশি হবে সেই উদ্বৃত্তই হবে। তাহলে ক্রেডিট দিকের যোগফল যদি বেশি হয় তাহলে ক্রেডিট উদ্বৃত্ত, ডেবিট দিকে যোগফল বেশি হলে ডেবিট উদ্বৃত্ত। বুঝতে পারছো? এটা হলো কিওয়ার্ড, মনে রাখবা। তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স হবে। সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি লিখতে হয়? আমরা সমাপ্তি ব্যালেন্সের জন্য সিডি লিখি। কি লিখি? সিডি লিখি। আর বিডি লিখি পরের বছরে শুরু করার জন্য বা পরের হিসাব কাল শুরু করার জন্য, সমাপ্ত করার জন্য সিডি লিখি।
আধুনিক কালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? চলমান জের ছক। চলমান জের ছকের সুবিধা হলো প্রত্যেকটা লেনদেন পোস্টিক দেওয়ার পরে আমরা উদ্বৃত্ত জানতে পারি, এটা একটা সুবিধা। বুঝতে পারছো? লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হলো খতিয়ান। একটি কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক? খতিয়ান প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক। নগদান, রেওয়া মিল, জাবেদা এগুলো প্রস্তুত করা বাধ্যতামূলক না, কিন্তু খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। জনাব জামাল মাল বিক্রয় করে 60,000 টাকা এবং মাল ক্রয় করে 50,000 টাকা, তার নগদান হিসেবের উদ্বৃত্ত কত হবে? তাইলে মাল বিক্রয় করলে নগদ টাকা বাড়ছে 60,000 টাকা, আর মাল ক্রয় করছো 50,000 টাকা, কমে গেছে। তাহলে 60,000 থেকে 50,000 টাকা চলে গেল, নিঃসন্দেহে 10,000 টাকায় তোমার হাতে থাকলো। তাইলে 10,000 টাকা নগদ জমার উদ্বৃত্ত। ব্যয় হিসাব সবসময় যার প্রকাশ করে আমরা জানি সম্পদ আর ব্যয়, এই দুইটাকে সংক্ষেপে আমি বলি সব্য। আমার স্টুডেন্টকে সবভাবে এই সময় বলা এভাবে বলি, সম্পদ আর ব্যয় এই দুইটাকে সব্য বলা হয়, সব্য ডেবিট। আর আয়, দায় আর মালিকানা সত্ত্ব এই তিনটাকে একসাথে বলা হয় আদম। আদম কি হবে? ক্রেডিট। ওদেরকে এভাবে শেখাই যে সব্য ডেবিট, আদম ক্রেডিট। তাহলে সব্য মানে সম্পদ আর ব্যয়, তো সম্পদ আর ব্যয় হলো ডেবিট, আর আদম মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব হলো ক্রেডিট। বুঝতে পারছো? হিসাবে চলমান জের ছকের মোট কলাম সংখ্যা কয়টি? 60টি। আর টি ছকের কলাম সংখ্যা হলো 8টি, আমরা জানি। চলমান জের ছক অনুযায়ী নিচে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় সপ্তাহের শেষে? না, ইম্পসিবল। মাস শেষে? না। প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরই। তাইলে এটা অ্যান্সার। কোনটি সহকারী খতিয়ান? এই যে করিম হিসাব। কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক খতিয়ান? খতিয়ানের লেনদেনগুলো সাজিয়ে রাখা হয় সারিবদ্ধভাবে, শ্রেণীবদ্ধভাবে, তারিখের ক্রম অনুযায়ী। সারিবদ্ধভাবে এবং শ্রেণীবদ্ধভাবে, ঠিক আছে, তারিখের ক্রম অনুযায়ী না। ঠিক আছে, তারিখের ক্রম অনুযায়ী জাবেদা লিপিবদ্ধ করা হয়। খতিয়ানকে বলা হয় সকল বইয়ের রাজা, প্রধান বই। তাহলে 1 আর 3 হবে। সহকারী বই বলা হয় না, সহকারী বই বলা হয় জাবেদাকে। খতিয়ান হতে জানা যায় মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ ও মোট দায়, সবগুলোই জানা যায়। একই শ্রেণীভুক্ত বেতন, মণিহারি, ক্রয় হিসাব, তিনটাই ব্যয়। ঠিক আছে, তিনটাই হলো ব্যয়। বেতন, ক্রয়, মণিহারি তিনটাই ব্যয়, তাহলে একই শ্রেণীভুক্ত। হিসাবটি পড়ে 32 ও 33 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিবরণ, টাকা ব্যালেন্স দেওয়া আছে, ব্যাংক হিসাব। উপরে কিন্তু নাম দেওয়া আছে ব্যাংক হিসাব, এটাও ব্যাংক হিসাবের একটা জের দেওয়া রয়েছে, চলমান জের সাথে। নগদ টাকা দেওয়া রয়েছে 90,000 টাকা। নগদান হিসাব এটা আবার ক্রেডিট দিকে দেওয়া আছে। তাহলে এখানে তোমার ক্রয় হিসাব, এখানে প্রশ্ন বলছে 20 তারিখে লেনদেনটির জাবেদা দাখিলা কোনটি হবে? তাইলে 20 তারিখে দেখো ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে গেছে, তাইলে নিঃসন্দেহে ব্যাংক হিসাব ক্রেডিট, আর বিবরণী করে যেটা লেখা আছে সেটা ডেবিট। তাইলে এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, হিসাব সমীকরণটি সমাপনী জের কত হবে? এই যে প্রথম যে 90,000 টাকা নিয়ে আসলা, এই 90,000 টাকা, আহা দেখো এই যে এখানে আমরা 90,000 টাকা নিয়ে আসলাম, এই 90,000 টাকা আমরা ডেবিটে লিখবো, প্রথমটা ডেবিটের জের। তারপরে 70,000 টাকা ক্রেডিট থেকে আসলো, তো 90 থেকে 70,000 টাকা বাদ দিলাম, বাদ দিলে কত হলো? 20,000 টাকা। এরপর আবার 8,000 টাকা ক্রেডিট থেকে আসলো, এবার আমরা 20,000 থেকে 8,000 টাকা বাদ দিলে কত হবে? 12,000 টাকা। তাইলে আমাদের জের হবে এটা 12,000 টাকা। ওকে, তাইলে এটা জের হবে 12,000 টাকা। তোমরা যারা পিডিএফ নিবা তারা বলবা তো অ্যান্সার দেওয়াই আছে, কিন্তু অ্যান্সার দেওয়া নাই রে ভাই, আমি অ্যান্সার করে দিচ্ছি এখানে। ঠিক আছে, এগুলো করে দিচ্ছি, তো এই যে রেড মার্ক দেখে তোমরা বুঝে নিও। ঠিক আছে, ব্যাংক হিসাবটির সমাপনী জের কত হবে? ব্যাংক হিসাবের সমাপনী জের 12,000 টাকা হয়ে গেল, আমরা করে ফেললাম। এরপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে যে বিবরণ, নগদান হিসাব কিসের উদ্বৃত্ত সেটা বলা নাই। ঠিক আছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, তাইলে নগদান হিসাবে, নগদান হলে তো এখানে নগদান হওয়ার কথা ছিল না, ক্রয় হিসাব। তাইলে উপরোক্ত উদ্দীপকটি পরে 34 নম্বর, উপরোক্ত হিসাবের জের কত? তো এই জেরটা নির্ণয় করব আমরা। জের কিভাবে নির্ণয় করব? দেখো 10,000, সরি 10,000, আচ্ছা, তারপরেরটা ডেবিট থেকে আসলো, তাইলে যোগ করতে হবে, তাইলে কত হবে? 18,000। তারপরেরটা যেহেতু ক্রেডিট থেকে আসলো, মাইনাস করতে হবে, তাইলে কত হবে? 18 থেকে 5,000 মাইনাস করলে 13,000 হবে। তাইলে এটা হলো আমাদের 13,000 জের। আমি কিন্তু এগুলো বসাই দিচ্ছি, তোমরা যারা পিডিএফ নিবা তারা ভেবে নিবে এগুলো নেই। তাইলে 13,000। খতিয়ান হিসাবের প্রাথমিক বই, স্থায়ী বই, পাকা বই তিনটায়। ঠিক আছে, প্রাথমিক বই না, সরি, প্রাথমিক বই হলো জাবেদা বই, স্থায়ী বই আর পাকা বই। ব্যয় হিসাব সবসময় জের প্রকাশ করে ডেবিট, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। চলমান জের ছক অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয়, সময় ও শ্রম অধিক প্রয়োজন, সময় ও শ্রম লাঘব করে প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যায়। তাইলে সময় ও শ্রম লাঘব করে প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যায়। ঠিক আছে, 1, 2, 3 হবে। প্রত্যেক দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা সহকারী খতিয়ান। হিসাবের ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে অপেক্ষা বেশি হলে যেদিকে যোগফল বেশি সেই উদ্বৃত্ত হবে, তাহলে ডেবিট উদ্বৃত্ত হবে। সিডি বলতে হলো নিচে নিত,
ঠিক আছে। সিডি বলতে নিচে নিত, বিডি বলতে যেটা বোঝায় এগুলো লিখে নেবা, খাতায় লিখে পড়বা। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত কোনটি? ডেবিট উদ্বৃত্ত সম্পদ আর ব্যয়, ঠিক আছে। সভ্য যেটাকে সম্পদ আর ব্যয় বলা হয়, তাহলে সম্পদ আর খরচ এক দুই হবে। আয় ক্রেডিট উদ্বৃত্ত। সহকারী খতিয়ান হিসাব, খতিয়ান কোন ধরনের হিসাব? এটি দেনাদার এবং পাওনাদারকে নিয়ে সহকারী খতিয়ান করা হয়, তাহলে এক দুই হবে। খতিয়ান প্রস্তুতের জন্য জাবেদা দাখিলা অত্যাবশ্যক? নো, জাবেদা দাখিলা অত্যাবশ্যক নয়, নির্দিষ্ট শখ অনুসরণ করতে হবে। 2 3 হবে অ্যান্সার, ঠিক আছে। খতিয়ান উদ্বৃত্ত সমূহ দ্বারা প্রস্তুত করা হয় রেওয়ামিল নিম্নের ভিত্তিতে 11 নং ও 12 নং। 11 আর 12 বলতে বুঝি না, এখানে 33 আর 32 হবে, বুঝতে পারছো? 33 আর 32 হবে, এখানে আমরা 33 আর 34, সরি 33 আর 34 নম্বর হবে। ওকে, আমরা দেখি 34। তো কি দেওয়া আছে? নগদান হিসেবে যে দেওয়া রয়েছে এটা ব্যালেন্স বিডি বলা আছে, প্রথমটা দেওয়া আছে। আসবাবপত্র ডেবিটে দেওয়া আছে, ক্রয় ক্রেডিটে দেওয়া আছে, বিক্রয় ডেবিটে দেওয়া রয়েছে। 3 তারিখের লেনদেনটি সঠিক জাবেদা কি? তো 3 তারিখের লেনদেন উপরের হিসাবটা যেটা থাকবে সেই হিসাবটা আগে দেখতে হবে, তো ওই টাকাটা আগে নির্ণয় করবো। তাহলে নগদান হিসাবের যে রেট খতিয়ান, তাহলে নগদ ডেবিট টাকা রয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর আসবাবপত্র কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় করা হয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে এটা ডেবিট জাবেদা হবে, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। 8 তারিখে নগদান হিসাবের উদ্বৃত্ত কত হবে? 8 তারিখ দেখো, এই যে প্রথমে ডেবিট যে ছিল 10,000, পরেরটা ডেবিটে আসলো, ডেবিট থেকে আসলো, তাহলে 12,000। তারপরে 8 তারিখেরটা ক্রেডিটে আসলো, 12,000 থেকে 15,000, 5,000 মাইনাস করলে কত হবে? 7,000, তাহলে এটার উদ্বৃত্ত হবে 7,000 টাকা। ওকে, লেনদেনগুলো বিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণীকে খতিয়ান বলা হয়। একই জাতীয় বা একই শ্রেণীর লেনদেনগুলোকে কোথায় পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়? খতিয়ানে। লেজার শব্দের অর্থ খতিয়ান। খতিয়ান বহির অন্য নামে কি পরিচিতি? লেজার। খতিয়ানের বৈশিষ্ট্য 6টি, এটা মনে রাখবা। খতিয়ানের সংরক্ষিত হিসাব প্রস্তুতে কয় ধরনের ছক ব্যবহার করা? 2 ধরনের, টি ছক আর চলমান জের ছক। কোনটির মাধ্যমে প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়? খতিয়ানের মাধ্যমে। নিচে কোনটি খতিয়ান প্রস্তুতে সহায়ক বই বা স্বরূপ কাজ করে? জাবেদা। প্রতিষ্ঠানের প্রতিটি খাতে ক্রমাগত পরিবর্তন ও নেট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? খতিয়ান। কোন বই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবসা পরিচালনার সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? খতিয়ান। খতিয়ান কি? হিসাব চক্রের একটি ধাপ। জাবেদা বই সংরক্ষণ করা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়, কিন্তু খতিয়ান বাধ্যতামূলক। নিচে কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক? খতিয়ান। খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতির জন্য কোনটি সহায়ক বই স্বরূপ কাজ করে? জাবেদা। কিসের উপর ভিত্তি করে খতিয়ান তৈরি করা হয়? জাবেদার উপর। জাবেদা থেকে দাখিলাসমূহ পৃথক পৃথকভাবে খতিয়ানে স্থানান্তরিত করাকে পোস্টিং বলে। এগুলোকে খতিয়ান হিসাব প্রস্তুতের করণের প্রথম কোন কাজটি করা হয়? নমুনা ছক তৈরি। কোনো খতিয়ান হিসাবে ডেবিট দিকে পোস্টিং হলে বিবরণী কলামে কোনটি লেখা হবে? ক্রেডিট হিসাব খাত, মানে বিপরীত হিসাবটা। আমরা যেটা নগদান হিসাব যদি করি, তাহলে নগদান হিসাব ডেবিট দিকে পোস্টিং হলে আমরা বিবরণী ঘরে ক্রেডিট হিসাবটা লিখবো, বুঝতে পারছো? কোনো খতিয়ান হিসাবে ক্রেডিট দিকে পোস্টিং হলে বিবরণী ঘরে ডেবিট দিকে এটা লিখবো। খতিয়ানের টি ছকে 8টি ঘর থাকে, টি ছকে সমান কয়টি ভাগে ভাগ করা যায়? সমান 2টা ভাগে ভাগ করা যায়, ডেবিট অংশ, ক্রেডিট অংশ। ডেবিটে 4টা, ক্রেডিটে 4টা ঘর থাকে। হিসাব বহির পাতার ডান দিককে কি বলা হয়? ক্রেডিট। ডান দিককে ক্রেডিট, বাম দিককে ডেবিট বলা হয়। নিচে কোনটি মোট ডেবিট মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ নির্ণয় করা হয়? টি ছকে, ঠিক আছে। ব্যালেন্স সিডি অত হলো ক্যারিড ডাউন, ঠিক আছে। ব্যালেন্স বিডি হলো ব্রড ডাউন। বিডি বলতে বোঝায় স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে, স্থানান্তরিত হয়েছে বা ওপর থেকে আনিত হয়েছে, ঠিক আছে, এরকম। সিএফ দ্বারা বোঝায় সম্মুখে নিত, ক্যারিড ফরওয়ার্ড, ঠিক আছে। সিএফ এর পুনরাব হলো ক্যারিড ফরওয়ার্ড। বিএফ এর পুনরাব হলো ব্রড ফরওয়ার্ড। তাহলে বিডি, বিএফ, সিএফ এবং সিডি এই 4টা অর্থ মনে রাখবা, ঠিক আছে। বিএফ কি নির্দেশ করে? পিছন থেকে আনিত। কোনো প্রতিষ্ঠানের সময় শেষে হিসাবে যে ব্যালেন্স পাওয়া যায় তাকে বলা হয় সমাপ্তি ব্যালেন্স বা জের ব্যালেন্স, ঠিক আছে। সমাপ্তি জের লেখার জন্য সংক্ষেপে লেখা হয় সিডি। সমাপ্ত ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠার নিচের দিকে নিতে হলে সংক্ষেপে লিখতে হয় সিডি। কোনো হিসাবে প্রারম্ভিক ব্যালেন্স একই খতিয়ানের পিছন থেকে বা অন্য খতিয়ান থেকে আনিত করা হলে লিখতে হবে বিএফ, ঠিক আছে। পরবর্তী হিসাবকাল থেকে বর্তমান হিসাবে আনিত হলে বিএফ লিখতে হয়। টি ছক পদ্ধতিতে সময়ের শেষ পদ্ধতি তারিখে ব্যালেন্স সিডির পরবর্তী সময়ে কোন পাশে লিপিবদ্ধ করা হয়? বিপরীত পাশে। চলমান যে ছকে মোট কয়টি ঘর থাকে? 7টি।
চলমান যে খতিয়ানের চলমান যে শখের উপরে ডান দিকে কি লিখতে হয় হিসাবের কোড নম্বর একদম ডান দিকে খেয়াল করে দেখো নিচের কোন শখে টাকার 4টি ঘর থাকে টাকার চলমান শখের 4টি ডেবিট ক্রেডিট আর জের আবার ডেবিট ক্রেডিট 4টা ঘর থাকে কোন শখে হিসাবের জের জানার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না চলমান জের শখে কোনটি চলমান জের শখের প্রধান সুবিধা প্রতিনিয়ত হিসাবে জের জানা যায় খতিয়ানে চলমান জের শখ নামে পরিচিত আধুনিক শখ খতিয়ান দুই প্রকারে চলমান আর সহকারী আর সাধারণ নগদান হিসাব মূলধন হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব আসবাবপত্র হিসাব প্রভৃতিকে কি বলা হয় খতিয়ান হিসাব বললে খতিয়ান ঠিক আছে সাধারণ হিসাবের খতিয়ানের মধ্য হতে শুধুমাত্র দেনাদার পাওনাদার হিসাবদ্বয় কি নামে অভিহিত মূল হিসাব এরা মূল হিসাব এদের আলাদা আলাদা নামে যখন হিসাব করা হবে যেমন দেনাদার অনেক করিম রহিম যদু মধু কদু আছে এর করিম রহিম যদু মধু কদু এদের আলাদা নাম করে যখন করতে হবে তখন সহকারী খতিয়ান হবে প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য পৃথক পৃথকভাবে আলাদাভাবে প্রস্তুতকৃত খতিয়ানকে বলা হয় সহকারী খতিয়ান নিচে কোনটি সাধারণ খতিয়ান ক্রয় হিসাব নিচে কোনটি সহকারী খতিয়ান মিস্টার রাজীব হিসাব ওই যে যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে তখনই সেটা সহকারী খতিয়ান কোনটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল খতিয়ান খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয় জাবেদা পৃষ্ঠা ঠিক আছে জাবেদা পৃষ্ঠা জাবেদা কোনটি সহকারী বই আমরা জানি জাবেদা কোনটির সহকারী বই খতিয়ানের জাবেদা হলো খতিয়ানের সহকারী বই হিসাবের মোট ডেবিট মোট ক্রেডিটের পার্থক্য উদ্বৃত্ত জানা যায় খতিয়ান থেকে খতিয়ান হিসেবে দুদিকে সমান করার জন্য করতে হয় জের টানা বা সমীকরণ খতিয়ান হিসেবে হিসাব কয় প্রকার ছকে করা যায় দুই প্রকার ব্রট ডাউন উপর থেকে আনিত কোন পদ্ধতি খতিয়ানের প্রতিনিয়ত হিসাবের জের জানা যায় চলমান জের ছক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি পোস্টিং হিসাবে ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে যোগফল এর অন্তরকে কি বলা হয় জের ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে যোগফলের অন্তরকে জের বলা হয় ক্রেডিট দিকে ডেবিট দিকে যোগফল বেশি হতে পারে কমও হতে পারে এটা কিন্তু বলে না এখানে কিন্তু আবার ডেবিট জের দিতে যায় না বুঝছো দুইটার পার্থক্য বলছে দুইটা পার্থক্য আমরা জের নির্ণয় করি দুইটা পার্থক্য দিয়ে ঠিক আছে ব্যালেন্স কি হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য ক্রয় হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স হয় কোন হিসাবে ডেবিট ও ক্রেডিট পাশের যোগফলের পার্থক্য কি বলা হয় উদ্বৃত্ত বা জের টানার আরেক নাম ব্যালেন্সিং ঠিক আছে জাবেদা থেকে খতিয়ান তৈরি করার কাজকে বলা হয় শ্রেণীবিন্যাস হিসাবের প্রতিটি খাতের উদ্বৃত্ত কখন জানা যায় নির্দিষ্ট সময় পর খতিয়ানের চলমান যে শখের প্রধান সুবিধা হলো 4 গড়া খতিয়ান শখ এটা ঠিক আছে খতিয়ানের চলমান জের শখের প্রধান সুবিধা হলো প্রত্যেক হিসাবের ব্যালেন্স সবসময় পাওয়া যায় কোন শখে হিসাবের জের জানার জন্য কোন সময়ের দরকার হয় না চলমান জের শখে আয় বা লাভ জাতীয় হিসাবগুলো সর্বদা ক্রেডিট ব্যালেন্স নির্ণয় করে বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা এবং যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা এক্ষেত্রে খতিয়ান বইতে কোন হিসাব খুলতে হবে তাহলে বিক্রয়ের জন্য বিক্রয় হিসাব আর এখানে দেনাদার হিসাব রয়েছে যন্ত্রপাতি হিসাব রয়েছে আর নগদান হিসাব রয়েছে তাহলে 4টা কলাম খুলতে হবে বিক্রয় যন্ত্রপাতি দেনাদার নগদান ঠিক আছে খতিয়ানের কাজ হলো আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ পোস্টিং বা খতিয়ানভুক্তকরণ ব্যালেন্সিং বা জের টানা তাহলে 2 আর 3 হবে ঠিক আছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ হলো লেনদেনের কাজ বা জাবেদের কাজ হিসাবের সমাপ্তি জের নির্ণয় করতে হয় সিডি লেখে সিডি স্থানান্তরিত হবে সিডি বা সিএফ এগুলো সবগুলো লেখে হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে বলা হয় জের টানা ব্যালেন্সিং 1-2 হবে খতিয়ান প্রস্তুতির জন্য জাবেদা দাখিলা জরুরি না জাবেদা দাখিলা জরুরি নয় সুনির্দিষ্ট ছক জরুরি তাহলে 1, 2 আর 3 হবে অ্যান্সার খতিয়ান হলো হিসাবে স্থায়িত্ব ভাণ্ডার লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল লেনদেনের শ্রেণীবিন্যাসকরণ 1, 2, 3টাই খতিয়ানের বৈশিষ্ট্য পৃথক শিরোনাম শ্রেণীবদ্ধকরণ উদ্বৃত্তকরণ 1, 2, 3টাই খতিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য খতিয়ান হিসাবের পাকা বই খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানের লেনদেনগুলো স্থানান্তরিত ব্যাখ্যা থাকে জাবেদায় তাহলে 1, 2 অ্যান্সার হবে এরপর একটা অঙ্ক আছে দেখো মেসেজ আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী তিনি প্রতিষ্ঠানের সংগঠিত সকল লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করেন কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনগুলো ফলাফল পর্যবেক্ষণ করেন তার প্রতিষ্ঠানে 2018 সালে জানুয়ারি মাসে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ মূলধনের উদ্বৃত্ত দেওয়া রয়েছে 10,000 টাকা বাকিতে ক্রয় করা হয়েছে 15,000 টাকা অতিরিক্ত মূলধন আনা হয়েছে 5,000 টাকা বলা আছে জানুয়ারি 4 তারিখে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করবে 4 তারিখ বাকিতে ক্রয় করছে তাহলে বাকিতে ক্রয় করলে প্রথমটি ডেবিট পরেরটি ক্রেডিট হবে তাই না প্রথমটা ডেবিট এবং পরেরটা ক্রেডিট কেন হলো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট হবে তাই না প্রথমটা ডেবিট আমরা ডেবিটটাই তো প্রথমে লিখি তাই না তাহলে প্রথমটি ডেবিট পরেরটা ক্রেডিট হবে
খতিয়ানে প্রতিষ্ঠানে খতিয়ান বইতে মিসেস আনোয়ারা হোসেন সকল লেনদেন লিপিবদ্ধ করেন কেন? সার্বিক ফলাফল সম্পর্কে জেনে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ঠিক আছে, 31 জানুয়ারিতে মিসেস আনোয়ারা হোসেনের মূলধনের উদ্বৃত্ত কত হবে? তো মূলধনের উদ্বৃত্তের সাথে আয় যোগ করবো, ব্যয় বাদ দিব। ঠিক আছে, তাইলে 15,000 টাকা, সরি এখানে ব্যয় আর দরকার নেই, মূলধনের উদ্বৃত্ত শুধু মূলধন আসবে। তাহলে উদ্বৃত্ত 10,000 ছিল আর অতিরিক্ত মূলধন নিয়ে আসে 5,000, একটু 15,000 হবে। ঠিক আছে, এই 15,000। তো এইটাই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো, আর তোমরা এখানে যে এমসিকিউগুলো কনফিউশন মনে হবে বা ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো একবার খাতায় লিখে তারপরে আবার পড়ে নেবা। ঠিক আছে, আর প্রয়োজন হলে ভিডিওটা আরও 2-1 বার করে দেখে নিবা। দেখে নিয়ে এই এমসিকিউগুলো অবশ্যই কমপ্লিট করবা, যাতে করে পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।